ভাই আইপিএল আমরা কি দেখতেছি, যেখানে প্রথম দিকে ম্যাচ হাইলি এক্সাইটেড আসলো, রান ফিস্ট আসলো, সে জায়গার মধ্যে লাস্ট দুই ম্যাচের মধ্যে দেখছি রানের কোনো কিছু সেমন রানই নাই, অর্থাৎ লো স্কোরিং ম্যাচ হইতেছে এবং খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতেছে। বাট গতকালকের যে ম্যাচ এলএসজি এবং ডিসির, এই ম্যাচের মধ্যে যেটা দেখলাম, হোম গ্রাউন্ডের মধ্যে এলএসজি কিন্তু যে রেকর্ডটা করতে পারছে না, অর্থাৎ নিজের হোম গ্রাউন্ডের মধ্যে দিল্লি তারা হারাই দিছে। এর আগে যে লাস্ট একটা ম্যাচ হয়েছিল প্রত্যেকটা টিমই কিন্তু তাদের হোম গ্রাউন্ডে জিতছে, বাট গতকালকে এটা রেকর্ডটা ভেঙে গেছে। দিল্লি অ্যাজ এ ভিজিটার টিম হিসেবে ম্যাচটা জিততে লাগছে। দারুণ খেলছে দিল্লি প্রথম দিকে উইকেট যাওয়ার পরও, বাট শেষের দিকে 109 রানের একটা পার্টনারশিপ করছে টিস্টান স্ট্যাপ এবং সমীর রেজবি, যে রেজবি লাস্ট ইয়ারতে চেন্নাইয়ের মধ্যে আসলো, তেমন একটা পারফরমেন্স করতে আসলো, বাট দিল্লির মধ্যে কিন্তু সে সেই রকম ব্যাটিং করছে এবং হাফ সেঞ্চুরি করছে, দুর্দান্ত। যাই হোক, গতকালকে এলএসজির হারার পরে এলএসজির মালিক গনে কাসাব যতটুক অখুশি আসলো, এর আগে কে এল রাহুল যখন ক্যাপ্টেন আসলো ঠিক সেমই কিন্তু আসলো। আমরা দেখলাম অ্যাগ্রেশন বা তার একটা একটা মাইন্ডসেট বা প্লেয়ারদের সঙ্গে কিভাবে কথাবার্তা করা বা রাইট হয়ে সেটা একটা ডিসকাস করা, সেরকম একটা সেম লেভেলের আমরা আবার দেখছি, কন্ট্রোভার্সি দেখছি। তো যাই হোক, এলএসজি গতকালকে আমি বুঝলাম না কি করে সেরা তারা নিজের হোম গ্রাউন্ডের মধ্যে এভাবে হারলো। টিম হিসেবে ভালো আসলো, বাট হোম গ্রাউন্ডের ফায়দাটা উঠাতে পারছে না। টসে হাইরা সেরে কিন্তু তারা মনোবল এখানে শেষ হয়েছে, কারণ যে মাঠের মধ্যে যে সব টিমে 8টা ম্যাচ এর আগে হয়েছিল, গতকালটা বাদ দিয়ে আসে, এবং 8টা টসে কিন্তু টসে জিততে সেরা ফিল্ডিং লুইছে, ব্যাটিং নিছে নাকি, অর্থাৎ সেকেন্ড ইনিংস এর মধ্যে আমরা দেখলাম যে ডিউর কারণে ব্যাটিং কিন্তু খুব সোজা হয়ে যায়, আর যেটা কিন্তু আমরা দিল্লির ইনিংস এর মধ্যে দেখছি 109 রানের পার্টনারশিপটার কারণে। তো যাই হোক, দিল্লি বরাবরই প্রথম দিকে মিচেল মার্শ একটু ভালো বিরাট খেললো এবং শেষের দিকে একটু রান পাইলেও, বাট মিডিলের দিকে কোনো ব্যাটসম্যান কিন্তু সেরকম রান করতে পারছে না। তো শেষের দিকে আব্দুল সামাদ অনেক চেষ্টা করছে, বাট তারপরে লখনৌ 141 রানের মতো করতে পারছে, বড় কোনো স্কোরই করতে পারছে না, কারণ বল পিচের মধ্যে পড়ে সে খুব ডিভিয়েশন হইতে আসলো এবং গ্রিপ হইতে আসলো, যে কারণে রানটা তত একটু ছিল এবং উইকেটটা আসলো সেরকম, যেখানে 170+ বা 160 রান হওয়া মানে কি বিশাল ব্যাপার। তো যাই হোক, এই লো স্কোরিং ম্যাচের ফায়দাটা কিন্তু উঠাইছে দিল্লি, বাট দিল্লির যে ওপেনার কে এল রাহুল প্রথম বলেই 6 মারার চেষ্টা করছিল, বাট আমরা দেখলাম কি হইলো, মোহাম্মদ শামি প্রথম বলে মারার চেষ্টা করে এবং ফাইনাল থার্ড ম্যান আউট হয়ে গেছে। কে এল রাহুল অন্যরকম অ্যাগ্রেসিভে খেলতে আসলো, বাট রেজাল্ট জিরো। দিল্লির স্টার্টটা খুব বাজে হয়েছে, না প্রথম নিশাঙ্কা চলছে না কে এল রাহুল চলছে। তো সেদিক থেকে একের পরে উইকেট হারাইছিল, তারপরে কিন্তু ওই পার্টনারশিপ ক্রিস্টেন স্টাফ এবং রেজবি, যেখান থেকে সম্পূর্ণ ম্যাচ কিন্তু তারা 17তম ওভারে কিন্তু জিতাই লেছে। দুর্দান্ত ব্যাটিং করছে রেজবি, দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি এবং স্ট্রাইক রেটও কিন্তু আসলো অসাধারণ। তো অন্যদিকে লখনৌর কোনো ব্যাটিং এ চলছে না ঠিক করে এবং বলারও কিন্তু সেইভাবে কামাল করতেছেন, যদিও প্রিন্স যাদব প্রথম দিকে একটু ভালো বল করছে, উইকেট নিয়েছে, বাট ওই ফেজে মিডল অফ ফেজের মধ্যে না কোনো স্পিন বলার সেরকম ভাবে তারা আটকাতে পারছে, না কোনো ফাস্ট বোলার তারা উইকেটটা ভাঙতে পারছে। এজ এ রেজাল্ট দেখলাম হিউজ প্রেশার কিন্তু লখনৌর উপর এখন আই পড়ছে। তাছাড়া তারা যে টিম ওনারা কিন্তু একটু অন্যরকম। তো যাই হোক, লখনৌ কালকে যে আমি দেখলাম ওপেনিং প্লেয়ারের মধ্যে যেটা এডেন মার্ক্রাম এবং মিচেল মার্শ লাস্ট ইয়ার ব্যাটিং করতে আসলো এবং একজন 600 রান একজন 500 রানের কাছাকাছি করছিল, সে জায়গার মধ্যে ঋষভ পন্থ কি করে সে ওপেনিং করতে পারছে আমি বুঝতে পারতেছি না। হয়তো লেফট রাইট কম্বিনেশনের কারণে এখানে ঋষভ পন্থ আইছে, বাট তারা দুজন যেহেতু ভালো ব্যাটিং করতে আসলো, সে জায়গার মধ্যে ঋষভ পন্থের 3 নম্বরের পজিশনটা আসলো সবচেয়ে বেস্ট। তাছাড়া লখনৌর যে দুই বড় ব্যাটার ঋষভ পন্থ এবং নিকোলাস পুরান, যে হাইলি রেটেড, একজন 27 কোটি টাকার একজন 21 কোটি টাকার, ঋষভ পন্থ 27 কোটি টাকার প্লেয়ার এবং নিকোলাস পুরান 21 কোটি টাকার, দুইজনে মিলে সে মাত্র 15 রান করছে। লখনৌর ওনাররা একদম হোয়াট লাগাই দিছে। সেই লখনৌ যার ওনার যারা এত টাকা দিয়ে সেটা কিনছে, পারফরমেন্স জিরো, না ব্যাটিং এ কাজ আইছে না ক্যাপ্টেন্সিতে কাজ আইছে। বরাবরই ঋষভ পন্থ এজ এ ক্যাপ্টেন হিসাবে বা এজ এ প্লেয়ার হিসেবে কিন্তু টি20-র মধ্যে বরাবর ফ্লপ হইতাছে। লাস্ট সিজন লাস্ট ম্যাচে আমি দেখছি দুর্দান্ত একটা সেঞ্চুরি করছিল, বাট সেই ফর্মটা কিন্তু বর্তমানে আর এই ম্যাচের মধ্যে ক্যারি করতে পারছেন, যেটা দরকার ছিল। তো যাই হোক, আইপিএল এর একটা ম্যাচ হারা মানে কিন্তু একটু পিছের দিকে চলে যাব। তো এটাই কিন্তু এখানে লখনৌর মধ্যে আছে, বর্তমানে লখনৌ টেবিলের নিচের দিকে আছে, যেটা দেখলাম হারার পরে। বাট অন্যদিকে দিল্লি দিল্লি লখনৌ তুলনায় কিন্তু স্ট্রং আসলো, যে কারণে কিন্তু কালকে ম্যাচটা জিতছে। তো
তো আজকের ম্যাচ নিয়ে যদি আমি কথা কই, আজকে কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ। দুই টিমের মধ্যে যদি আমি টিম কম্পারিজন বা প্লেইং টোটাল ম্যাচ দেখি যে কটা ম্যাচ খেলছে, 30টা ম্যাচ খেলছে, 30টা ম্যাচের মধ্যে কেকেআর সবচেয়ে বেশি জিতছে 20টা ম্যাচ, অর্থাৎ ডিফারেন্স কিন্তু হিউজ, 50% উপরে ম্যাচ জিতা রয়েছে অর্থাৎ দুইয়ের থেকে হায়দ্রাবাদ। অন্যদিকে হায়দ্রাবাদ মাত্র 10টা ম্যাচ জিতছে, অর্থাৎ ডোমিনেন্সের দিক থেকে দেখি কেকেআর কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে অনেক বেশি। এবং আজকে খেলাটা কিন্তু ইডেন গার্ডেনে হইব, যেটা কেকেআর হোম গ্রাউন্ড, এবং কেকেআর হোম গ্রাউন্ডে কেকেআর হারানো কিন্তু একটু ভাই ট্রিকি। তো দেখা যাক আজকে প্লেইং 11 তার মধ্যে কি হইতে পারে। যদি প্রথম দিকে দেখি এখানে কলকাতার ওপেনার হিসেবে যদি দেখি ফিনেলেন এবং অজিঙ্ক্য রাহানে, যে লাস্ট ম্যাচের মধ্যে তারা ওপেনিং করছিল। 3 নাম্বার যদি দেখি ক্যামেরন গ্রিন, ভাই একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন ব্যাটিং বোলিং দুটোই করতে পারে, যদিও বোলিং এত একটা করে না বা করতো না, বাট ব্যাটিং ডেপথ হিসেবে খুব দারুণ এজ এ ব্যাটার হিসেবে। আঙ্ক্রিশ রঘুবংশী লাস্ট ম্যাচের মধ্যে ভালো খেলছিল। রিঙ্কু সিং, তারপর রামনদীপ সিং, ভাই লোয়ার মিডল অর্ডারের মধ্যে একজন তাবড়তোড় বল্লেবাজ, এটার করতে পারে। সুনীল নারায়ণ লাস্ট ইয়ার মধ্যে আমরা দেখলাম গৌতম যখন কোচ আসলো তারা ওপেনিং করাইতো, বাট সেই সুনীল নারায়ণকে এখন ওপেনিং করাইবো আমার তো মনে হয় না, কেননা সেখানে ফিনালেন এবং অজিঙ্ক্য রাহানে আছে, মনে হয় সুনীল নারায়ণ এখানে ওপেন করাইবো। তারপরে অনুকূল রায়, বরুণ চক্রবর্তী এজ এ স্পিনার হিসেবে, বৈভব আরোরা ভাই দুর্দান্ত ফাস্ট বোলার, সুইং বোলার, বোথ সাইডে সুইং করতে পারে, যেটা প্রথম দিকে পাওয়ার প্লের মধ্যে কাজে আয়। তারপরে ব্লেসিং মুজারাম্বানি, এবার ব্লেসিং মুজারাম্বানি কি খেলাইবো না খেলাইতো না এটা কিন্তু দেখার বিষয়। তাছাড়া কার্তিক ত্যাগী, এবার আমার মনে হয় কার্তিক ত্যাগীর জায়গা এখানে ওনার একজনটা নিলে ভালো হইতো, যদিও লাস্ট ম্যাচের মধ্যে তেমন একটা ভালো পারফরমেন্স করেন। যাই হোক, এটা দেখার বিষয়, হয়তো কার্তিক ত্যাগী এখানে থাকতে পারে। এসে কলকাতার প্লেইং 11 স্পিনার ফ্রেন্ডলি আছে, অত স্পিন আছে অনেক, যেমন সুনীল নারায়ণ এজ স্পিনার হিসেবে খেলতেছে, অনুকূল রায় স্পিনার, বরুণ চক্রবর্তী স্পিনার। কলকাতার মধ্যে একটু স্পিন হয় যেটা জানি, এবং রান হইব, অর্থাৎ 200+ তো এখানে ধরে রাখা যায়। অন্যদিকে যদি সানরাইজার হায়দ্রাবাদের প্লেইং 11 দেখি, ভাই বরাবরই একটা ডিস্ট্রাকটিভ একটা ব্যাটিং লাইন আপ বরাবরই, বাট বোলিং লাইন আপ উইক, ব্যাট কামিংস না থাকার কারণে। তো এখানে ওপেনার হিসেবে আমরা দেখতেছি দুই চিরাচরিত ওপেনার, ডিস্ট্রাকটিভ ওপেনার অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড। 3 নম্বরে ঈশান কিষান, যে দুর্দান্ত ফর্মে আছে ভাই, ওয়ার্ল্ড কাপের ফর্মে এখনো কন্টিনিউ রাখছে। হেনরি ক্লাসেন 4 নম্বরে, আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান, স্পিন ভালো খেলতে পারে, ফাস্ট বল ভালো খেলতে পারে, যে মিডল অর্ডারে খুব দরকার। নীতিশ কুমার রেড্ডি, ভাই নীতিশ কুমার রেড্ডি কিন্তু বরাবরই ফ্লপ করতেছে যে ব্যাটার হিসেবে এবং বোলার হিসেবে, কিন্তু সেই লেভেলের পারফরমেন্স কিন্তু আজ পর্যন্ত আইপিএল ইম্প্যাক্ট দিতে পারছে না, যেটার থেকে হায়দ্রাবাদের টিম তার থেকে চাইছিল। বাট নো ডাউট বেটার প্লেয়ার, বাট পারফরমেন্স কিন্তু সেরকম নাই। তারপর অনিকেত বার্মা, ভাই দারুণ একটা প্লেয়ার, লাস্ট ম্যাচের মধ্যে দেখলাম কি করলো। সলিল আরোরা, তারপরে হর্ষ দুবে, হার্ষল প্যাটেল যে মিষ্টি বলার বা স্লোয়ার বলার ভেরিয়েশন, যার খুব দুর্দান্ত। যাদব উনাদকত, ঈশান মালিঙ্গা, এই হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11, এটা থাকতে পারে। ইম্প্যাক্ট হিসেবে লিয়াম লিভিংস্টন বা ডেভিন প্যানেরা এখানে রাখতে পারেন। তো যাই হোক, ইম্প্যাক্টটা এখানে কইতাছি না। তো দুই টিমেরই বোলিং ইউনিট কিন্তু তেমন একটা শক্ত না। কলকাতার মধ্যে মহেশ পাতিরানা নাই, থাকলে একটু ভালো হইতো। অন্যদিকে হায়দ্রাবাদের মধ্যে প্যাট কামিন্স নাই, অ্যাজ এ ক্যাপ্টেন প্লাস দুর্দান্ত বলার হিসেবে কিন্তু আসলো। তো দুই টিমেরই কিন্তু এখানে বোলিং ইউনিট একটু উইক। টস ফ্যাক্টর যদি এখানে টসের কথা যদি কয়, তো যে কোনো টিমই টস জিতে সে এখানে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কেননা সেকেন্ড ইনিংসের মধ্যে ডিউর একটা এফেক্ট হবে এবং যেখান থেকে রানটা একটু করতে ইজিলি হয়ে যাবে গা। তো নো ডাউট ক্যাপ্টেন টস জিতলে ডেফিনেটলি এখানে বোলিং করার সিদ্ধান্ত নেবে, কেননা এখানে ওই এক্সট্রা একটা অ্যাডভান্টেজ নেওয়ার লেগে। তাছাড়া কলকাতা বরাবরই একটা রানের মাঠ, সেখানে প্রচুর রান হয়, যতটুকু রান এবং চেসও পর্যন্ত হয়েছে। তো দেখা যাক আজকের ম্যাচের মধ্যে কে জিতে। আমার মনে হইতেছে কলকাতা ফেভারিট আছে এজ এ হোম গ্রাউন্ড হিসেবে খেলবো, এবং টিমও কিন্তু ভালো। বাট এসআরএচ এর ব্যাটিং যদি বাইচল্লা জায়গা, তাহলে কিন্তু কলকাতা এখানে ধারে কাছে থাকতো না। এবং যেহেতু ব্যাটিং উইকেট, এখানে অভিষেক শর্মা বা ট্রেভিস হেড বা ঈশান কিষানের মতো ব্যাটসম্যানরা কিন্তু এখানে অনেক রান করতে পারে। অন্যদিকে যদি কলকাতার যদি দেখি ফিনালেন, অজিঙ্ক্য রাহানে মতো এবং কেভান গ্রিনের মতো ব্যাটসম্যানরা যদি থাকলেও যদি ভালো করে না খেলতে পারে, তাহলে কিন্তু রানের একটা হিউজ ডিফারেন্সেস হয় এবং ওয়ান সাইডেড ম্যাচ করে দিব। হায়দ্রাবাদ যে রান করবো মিনিমাম আমি ধরে রাখতেছি এখানে 220 থেকে 250 রানের মতো এখানে আজকের ম্যাচে হইতে পারে। যে ব্যাটিং করবো তার উপর ডেফিনেটলি কোনো প্রেশার থাকবে না, তাবড়তোড় বল্লেবাজ করবে, এবং যদি 220 বা 250 রান করে নিতে পারে, সেই রানও কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড ইনিংসের মধ্যে, এখানে না ডিউর একটা ফ্যাক্টর এখানে থাকবো।